সুপ্রিয়া ছোট থেকে কোনোদিনই নিজের চুল কাটায়নি, তাই ওর চুল খুব লম্বা ছিল। সবাই ওকে কলেজে লম্বা চুলওয়ালা মেয়ে বলে ডাকত। এরকমই একদিন সুপ্রিয়া যখন তার লম্বা চুল খুলে কলেজে যাচ্ছিল, তখন কলেজের ছেলেরা ওর চুলের প্রশংসায় গান করছিল। কাল নাগিনের মতো চুল তোমার কালো কালো, ওই চুল দেখে আমার মন কোথায় হারিয়ে গেল। এই শুনে সুপ্রিয়া একটু অহংকার দেখিয়ে ওখান থেকে চলে যায়। আর এইভাবেই কলেজের 3 বছর কেটে যায়। আর এখন ওর মা ওর জন্য সম্বন্ধ দেখা শুরু করে দেয়। এরপর ও একদিন ওর মায়ের সাথে একটা বিয়ে বাড়িতে যায়, যেখানে অঙ্কিত নামের একটি ছেলে ওকে পছন্দ করে। আর অঙ্কিতার মায়েরও সুপ্রিয়ার লম্বা চুলের জন্য ওকে পছন্দ হয়। তাই উনি বিয়ের সম্বন্ধ নিয়ে সুপ্রিয়াদের বাড়িতে যায়, যেখানে ওরা দুজন দুজনকে দেখে পছন্দ করে। আর এরপর সবার অনুমতিতেই ওদের বিয়ের দিন ঠিক হয়ে যায়। শোন মা, লম্বা চুল নিজেরও ভালো লাগে আর লোকেদের দেখাতেও ভালো লাগে, কিন্তু এই চুলের যত্ন তো মা তোকেই নিতে হবে। এই ব্যাপারে কেউ তোকে সাহায্য করবে না। কিছুদিন পরে তুই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবি, তখন তোর এই চুলের খেয়াল কে রাখবে মা? সেজন্য আমি বলছি মা, চুল একটু কেটে ফেল। এ কি কথা বলছো মা? তুমি আমার সাথে সাথে আমার চুলেরও যত্ন নিয়েছো। চুলের জন্য তো তুমি অনেক পরিশ্রম করেছো। এখন তো আমি আমার চুল একেবারেই কাটাবো না, তার কারণ তুমি ভালো করেই জানো মা। হ্যাঁ হ্যাঁ জানি মা, জামাইয়ের তোর লম্বা চুল খুব পছন্দ। এর কিছুদিন পরেই সুপ্রিয়ার বিয়ে অঙ্কিতের সাথে হয়ে যায়। সুপ্রিয়া যখনই বিয়ে করে গৃহপ্রবেশ করল, তখনই সবাই মিলে সুপ্রিয়ার লম্বা চুলের তারিফ করল। এমনকি ওর স্বামী অঙ্কিত ফুলশয্যা রাতে ওর লম্বা চুলের তারিফ করে বলল, বাহ সুপ্রিয়া, তোমার চুলগুলো কি সুন্দর। বোঝাই যাচ্ছে তুমি অনেক পরিশ্রম করো এদের পেছনে। তাহলে তুমিও কি খাটাখাটনির জন্য তৈরি? হ্যাঁ, তা ফুলশয্যার রাতে কে খাটতে চাইবে না? হ্যাঁ, আরে আমি আমার চুল নিয়ে খাটার কথা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, যা হবে বলে দেবেন। এই গোলাম হাজির হয়ে যাবে। নিজের স্বামীর কথায় সুপ্রিয়া হাসতে লাগলো। এই গায়ত্রী, তোর বউয়ের লম্বা চুল তো খুব সুন্দর। হ্যাঁ গায়ত্রী, তোর বউয়ের সুন্দর চুল ওকে আরো সুন্দর করে তুলেছে। সবার মুখে নিজের বৌমার লম্বা চুলের প্রশংসা শুনে গায়ত্রী দেবী খুব খুশি হন। এইভাবেই কিছুদিন কেটে গেল। অঙ্কিত, আজকে আমি আমার চুলে শ্যাম্পু করব, কিন্তু এত বড় চুল তো আমি একা করতে পারবো না। তুমি কি একটু হেল্প করবে? কিন্তু আমার এখন অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, কাজ করো, কাল করে দেবো। তুমি বরং কালকেই তোমার চুল ধুয়ে নিও। এই বলে অঙ্কিত অফিসে বেরিয়ে যায়। এই নাও, ও তো চলে গেল। এবার কাকে বলি? হ্যাঁ, শাশুড়ি মাকে বলি। এরপর সুপ্রিয়া শ্যাম্পুর বোতল নিয়ে শাশুড়ির কাছে গিয়ে সাহায্য চায়। আরে বৌমা, তুমি কি পাগল হলে যে আমি তোমার চুল ধোয়াতে সাহায্য করব? যদি সামলাতে না পারো তাহলে এত বড় চুল রেখেছো কেন? এই বলে ওর শাশুড়ি ওখান থেকে চলে যায়। মা ঠিকই বলেছিল, সবাই শুধু প্রশংসাই করবে, সাহায্য নয়। এরপর সুপ্রিয়া নিজেই বাথরুমে চলে যায় শ্যাম্পু করতে। এইভাবেই প্রায় 2 ঘন্টা কেটে গেলে শাশুড়ি এসে বাথরুমের দরজা নক করতে থাকে। আরে ও মহারানী, বাথরুমে কি সংসার পেতে বসবে? খিদে তো আমার পেটে ছুঁচোয় ডন মারছে। মা, এখনো চুলটা ঠিক করে ধোয়া হয়নি। এখন কি তাহলে তোমার চুলের জন্য আমরা না খেয়ে মারা যাব? শাশুড়ির কথা শুনে সুপ্রিয়া ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। আরে পোড়ার মুখী, এত সময় নিয়েও চুলটা ঠিকমতো ধুয়ে আসতে পারলে না? দেখো এই চুল দিয়ে কেমন করে জল পড়ছে। এই জলে আমি আবার পড়ে গিয়ে না কোমর ভাঙি। আসলে মা, আমি কোনোদিনও একলা চুল ধুইনি তো, মাই সাহায্য করত, তাই আজকে একটু দেরি হয়ে গেল। সুপ্রিয়া তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে রান্না করতে চলে যায়। এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর আবার চুল ধোয়ার সময় এলে তার শাশুড়িকে বলে, মা বলছিলাম কি হাফবেলার জন্য বাড়িতে যাব, কারণ আজকে তো আমি চুল ধোবো, তাই মা আমাকে হেল্প করে দিত। না না, কোনো দরকার নেই। বেকার বেকার তোমার মা আমাদের কথা শোনাবে যে এটুকু তোমাদের দিয়ে হয় না। এরপর আবার যেমন তেমন করে সুপ্রিয়া নিজের চুল ধোয়ার চেষ্টা করলো, কিন্তু তাতেও প্রচুর সময় লেগে গেল। এই করতে গিয়ে না সে চুলটা ভালো করে ধুতে পারত, না সে তেল লাগিয়ে যত্ন নিতে পারত। আর এই কারণেই ওর চুল সারা ঘরে ঝরে পড়তে লাগলো। হে ভগবান, এই নতুন বৌমা খাবারের সাথে মনে হচ্ছে চুলও খাওয়াবে। এই শুনে সুপ্রিয়ার খুবই খারাপ লাগে। তার সাথে ও নিজের চুলের এই অবস্থাও দেখতে পারছিল না। তারপর একদিন, ও বৌমা, সারা ঘরে তোমার এই চুল পড়ে থাকে। এই আপদগুলোকে নিয়ে যখন এত সমস্যা, তাহলে চুলগুলো কেটে ফেলছো না কেন? ভালো লাগে না। এই শুনে সুপ্রিয়ার চোখে জল এসে যায়।
কি বলছো মা? বাড়ির আর আমাদের সবার খেয়াল রাখতে রাখতেও চুলের যত্নই নিতে পারে না, আর তুমি বেকার ওকেই কথা শোনাচ্ছ। এরপর একদিন অঙ্কিত তার শাশুড়ির কাছে গিয়ে চুলের যত্ন নেওয়ার ঘরোয়া উপায় জেনে আসে, আর সেভাবেই সুপ্রিয়া চুলের যত্ন নেয়। এই দেখে গায়ত্রী দেবী বলেন, আরে নিজের বউয়ের চুলের এইভাবে যত্ন নিচ্ছিস, মনে হচ্ছে এখান থেকে 7 রাজার ধন বেরোবে। হ্যাঁ। কিন্তু অঙ্কিত এসব কথায় কান দিল না, আর সে সুপ্রিয়ার চুলের যত্ন করতেই থাকলো। আর কদিনের মধ্যেই সুপ্রিয়ার চুল আবার আগের মতো হয়ে গেল। তুমি আমার চুলকে একদম ঠিক করে দিয়েছো অঙ্কিত, থ্যাংক ইউ। এখনো তো আমি শুধু হাফ কাজ করেছি, বাকি হাফ তো বাকি এখনো। নিজের মাকে তার বৌমার গুরুত্বটা বোঝাতে হবে তো। নিজের বউর মূল্য তার মায়ের কাছে বোঝাবার জন্য অঙ্কিত তার মায়ের বান্ধবীদের একদিন নিজের বাড়িতে ডাকে, আর সেখানেই সুপ্রিয়াকেও আসতে বলে। সুপ্রিয়ার এত সুন্দর চুল দেখে সবাই প্রশংসা করতে থাকে। আরে গায়ত্রী, তোর বৌমার চুল এত সুন্দর, আমরা তো এতদিন খেয়ালই করিনি, দারুণ দেখাচ্ছে। শোনো বৌমা, লম্বা চুল দেবী মারও হয়, আবার পেতনিরও হয়। মনে কোনো খারাপ চিন্তা এনো না, তুমি যে বাড়ির লক্ষ্মী। আরে কিসের লক্ষ্মী শুনি? ঘরের অর্ধেক লক্ষ্মী তোর চুলের পেছনেই খরচা হয়ে যায়। লক্ষ্মী। এই শুনে অঙ্কিত টাকার বান্ডিল সুপ্রিয়ার হাতে দিয়ে ইশারা করে মায়ের কাছে যেতে, আর সুপ্রিয়াও ঝটপট গিয়ে ওই টাকাটা তার শাশুড়ির হাতে দিয়ে দেয়। এই দেখো, এখন আমাকে নিচু দেখাবার জন্য সবার সামনে টাকা দিচ্ছে। আরে না না মা, এই টাকাটা আমার চুলেরই উপার্জন, যেই চুলকে আপনি সারাদিনই গালি দিতে থাকেন। আরে পরিষ্কার করে বলো, কি বলতে চাইছো? আসলে মা, আমি বিয়ের আগে একটা ইউটিউব চ্যানেল চালাতাম, কিন্তু বিয়ের পর আমি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ি, আর চ্যানেলকে অতটা সময় দিতে পারতাম না। এরপর যখন আমার চুল খারাপ হয়ে যায়, তখন আমি আরও মায়ের কাছে এর উপায় জানতে গেছিলাম, আর তখনই আমাদের এই বুদ্ধিটা এলো যে আমরা যদি চুলের উপরে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করি। আর ওর এই আইডিয়াটা থেকেই ওর সাবস্ক্রাইবার এত বেড়ে গেল যে ওর ভিউজগুলো মিলিয়নে চলে গেছিল, আর যার থেকে ওর ইনকাম হলো, আর সেই টাকাই তো তোমায় দিল। গায়ত্রী, তোর বৌমাকে যেমন দেখতে সুন্দর, ওর চুল সুন্দর, তেমন ওর বুদ্ধিও তো খুব সুন্দর, তাই তো ঘরে বসেই টাকা কামাচ্ছে। ঠিক বলেছে পিনা, তুমি এত ভালো একটা বৌমা পেয়েছো, তার দাম দিতে শেখো। এরপর গায়ত্রী নিজের ভুল বুঝতে পারে, আর ওই দিনের পর থেকে সে কোনোদিনই তার বৌমাকে আর কথা শোনায়নি। বিদায়ের সময় সিমরান তার বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদে। বাবা, আমার তোমার কথা খুব মনে পড়বে, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো, কিভাবে? মা, যখনই তোর ইচ্ছা হয় তুই তখনই এ বাড়ি চলে আসিস, এটা তো তোরই বাড়ি। যা, এবার মায়ের সাথে দেখা করে নে। মা, তোমার ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, আরও তো নাটক করার দরকার নেই, যা এখান থেকে। এই বলে রমলা সিমরানকে ধাক্কা দিলে রাহুল সিমরানকে ধরে ফেলে। কি হলো, তুমি পড়ে গেলে কি করে? লেহেঙ্গাটা পায়ে বেঁধে গেছিল তাই। আর সিমরান মনে মনে ভাবে, মা আমাকে ধাক্কা দিয়েছে, এটা কেউ দেখেনি, খুব ভালো হয়েছে। আমি সারা জীবন মায়ের ভালোবাসা চেয়ে গেলাম, কিন্তু পেলামই না। এরপর সিমরান শ্বশুরবাড়ি এসে দেখে যে তার শাশুড়ি তাকে স্বাগত জানানোর জন্য গোলাপ ফুল সাজিয়ে রেখেছে, সেই সঙ্গে তাকে সুন্দর করে বরণ করে উপহার হিসাবে একটা হার দেয়। এই নাও আমার মিষ্টি বৌমা, এটা তোমার উপহার। এখন থেকে এই বাড়িটা তোমার, আর আমরা সবাইও তোমার। কোনো রকম কোনো প্রয়োজন হলে আমাকে জানিও। আচ্ছা, এখন তোমরা ক্লান্ত হয়ে গেছো, গিয়ে বিশ্রাম করো, বাকি রীতি পরে করে নেব। ধন্যবাদ মা। এরপর সিমরান রাহুলের সঙ্গে ঘরে গিয়ে বিশ্রাম করে, আর পরের দিন বেলা 1টায় তার ঘুম ভাঙলে, হায় ভগবান, খুব লেট হয়ে গেল, প্রথম দিন রান্না করার নিয়ম বাকি আছে, মা তো খুব রাগ করবেন। এই বলে সিমরান যখন তাড়াতাড়ি বাথরুমে যাচ্ছিল, তখনই বাথরুম থেকে রাহুল বার হচ্ছিল, আর দুজনের ধাক্কা লেগে গেলে সিমরান যখন পড়ে যাচ্ছিল, রাহুল তাকে সামলিয়ে নেয়। আর তখনই সিমরানের শাশুড়িমা ঘরে এসে বলে, আরে বাচ্চারা, এসব কি করছো? দরজাটা তো বন্ধ করে নাও অন্তত। আরে না মা, এমন কিছু হয়নি, আমাদের শুধু ধাক্কা লেগে গেছিল। ঠিক আছে বাবা, এই সময়ে ওরকম হয়। চল, এবার তোরা রেডি হয়ে নিচে চল, টেবিলে খাবার রাখা আছে যে, আয় তাড়াতাড়ি আয়। মা, আমাকে ক্ষমা করবেন, আমার ঘুম ভাঙেনি। ঠিক আছে বৌমা, আমি বুঝি, বিয়ের পর ক্লান্ত আছো এখন। শাশুড়ির এই কথা শুনে সিমরান ভাবল,
শাশুড়ি মা তো আমাকে একটুও বকলো না, কিন্তু বাড়িতে একদিন আমি দেরি করে উঠেছিলাম বলে মা আমার কি অবস্থাটাই না করেছিল। হে ভগবান, সকাল 9টা বেজে গেছে, মহারানী এখনো ঘুমিয়ে আছে। ঘরের কাজটাজ কখন হবে? তোর বাবার টিফিন আর ঘর পরিষ্কার কখন হবে? তাড়াতাড়ি ওঠ। মা, আমার শরীরটা ভালো না, গায়ে জ্বর। তুই এভাবে শুনবি না, দাঁড়া দাঁড়া। রমিলা, থামো এবার। মেয়েটার সঙ্গে আর কত অত্যাচার করবে তুমি? থামো এবার, থামো। জানি ওকে পেটে ধরনি, তাও তো একটু মিছে মমতাই দেখাতে পারো। আপনি চুপ করে থাকবেন। আমি যেটা করছি ওর ভালোর জন্যই করছি। কাল ওকে শ্বশুরবাড়ি যেতে হবে, আর সেখানে গিয়ে ও কি নিজের শরীর খারাপের গল্প শোনাবে? তাই আমি ওকে তৈরি করছি। ঠিক আছে, বেচারিটার সাথে একটু ভালোভাবে ব্যবহার করো। যতই হোক আমাদের একমাত্র সন্তান। তখনই রাহুল সিমরানকে বলল, কি হলো সিমরান, কোথায় হারিয়ে গেছো? তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ হ্যাঁ। আর একটু বাদে সিমরান রেডি হয়ে নিচে এলে তার শাশুড়িমা তার নজর কাটায়। থু, 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 থু। আমার মিষ্টি বৌমার উপর যেন কেউ নজর না দেয়। এসো বৌমা, খেয়ে নাও। এরপর সবাই একসঙ্গে খাবার খাওয়ার পরে সিমরান একটা প্লেট ওঠাতে গেলে সেটা তার হাত থেকে পড়ে যায়। আর মা, আমাকে ক্ষমা করে দিন। কোনো ব্যাপার না মা। আরে বৌমা, তুমি এত ভয় পাচ্ছ কেন? বাসনই তো ভেঙেছে, নতুন চলে আসবে, এর জন্য ভয় পেতে নেই, পাগলি। না না মা, আমাকে ক্ষমা করে দিন। আমি খুব জ্বালাতন করি। মা, আমার গায়ে আগুন দেবেন না মা। আমি আর করব না মা। মুখপুরি, তুই আমার নতুন কাপটা ভেঙে দিলি। দাঁড়া, দেখ এখন তুই কি করি আমি। এই বলে রমলা উনুন থেকে জ্বলন্ত কাঠ বের করে সিমরানের হাতে ছ্যাঁকা দিলে সিমরান কেঁদে বলে, আমাকে জ্বালিও না মা, আমাকে জ্বালিও না। এই শুনে রাহুল তাড়াতাড়ি সিমরানকে জড়িয়ে ধরে। কি হয়েছে? কে জ্বালাচ্ছে তোমাকে? বৌমা, কি হয়েছে বলো আমায়। মা, একবার আমি একজনের কাপ ভেঙে ফেলেছিলাম, তাই সে আমাকে ছ্যাঁকা দিয়েছিল। কিন্তু আমি তোমাকে এমন কোনো শাস্তি দেব না, তুমি ভয় পেও না মা। আসো, আমার কাছে আসো, মা আছে তো সাথে, ভয় পায় না পাগলি। এভাবেই সময় কাটে। কমলা তার বৌমাকে খুবই ভালোবাসত। সিমরানের কোনো ভুলে সে তাকে বকত না, বরং ভালোবেসে বোঝাতো। কমলা তার বৌমার জন্য কখনো বাজার থেকে খাবার আনত, আর কখনো তার জন্য নতুন নতুন শাড়ি। শাশুড়ি মায়ের এমন ভালোবাসা দেখে সিমরান খুশিতে কেঁদে ফেলত। এমনই একদিন কমলা সিমরানের পছন্দের গাজরের হালুয়া তৈরি করে তাকে নিজের হাতে খাওয়ায়। আর আনন্দে সিমরানের চোখে জল চলে এলে কমলা সিমরানকে বলে, বৌমা, অনেক হয়েছে। আমি যখনই তোমাকে একটু বেশি ভালোবাসি তখনই তোমার চোখ দিয়ে জল পড়ে। কিসের এত কষ্ট তোমার? এই শাশুড়ির মতো মাকে বলতে পারবে না? মা, তুমি তো খুব ভালো, আমাকে খুব ভালোবাসো, কিন্তু মা। তখনই বাড়িতে দুধওয়ালা আসে, আর সেই সুন্দরী সিমরানকে দেখে সিমরানের হাতটা চেপে ধরলে, ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। মালাইয়ের মতো মসৃণ তো আপনি। তখনই সেখানে বিমলাকে আসতে দেখে দুধওয়ালা বলে, মাসিমা দেখুন না, আপনার বৌমা আমার হাত ধরেছে। এই শুনে বিমলা তাকে জোরে একটা থাপ্পড় মারে। বেহায়া অভদ্র একটা ছেলে, আমার বৌমার হাত ধরেছিস, জ্বালাতন করছিস, এই নে নে। কমলা দুধওয়ালাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সিমরানের উপর তার শাশুড়ি মায়ের এমন ভরসা দেখে সিমরান শাশুড়ি মাকে জড়িয়ে ধরে। মা, তুমি আমার উপর ভরসা করলে, তুমি খুব ভালো। মা থাকলে তো। মা থাকলে কি বৌমা? মা, তুমি জিজ্ঞাসা করছিলে না বেশি ভালোবাসা পেলে কেন আমি কেঁদে ফেলি? কারণ আমি ছোট থেকে এই ভালোবাসারই অপেক্ষায় ছিলাম মা, যা আমি কখনো পাইনি আগে। যখন আমি 6 মাসের ছিলাম আমার মা মারা গিয়েছিল। বাবা নতুন মা এনেছিল যাতে আমি ভালোবাসা পাই, কিন্তু মা কখনো আমাকে ভালোবাসেনি। আর সেই মায়ের ভালোবাসা আমি তোমার থেকে পেয়েছি। আজ যেমন তুমি আমাকে বিশ্বাস করে দুধওয়ালাকে তাড়িয়ে দিলে, এরকম ঘটনাই একদিন আমাদের ওখানে দুধওয়ালা করেছিল আমার সঙ্গে, কিন্তু মা আমাকেই ভুল ভেবেছিল। বুঝেছি মা, তুমি কেঁদো না। আজকে থেকে আমি তোমার মা। আর রমলা দিদি তোমাকে মায়ের ভালোবাসা না দিলেও যশোদা মায়ের মতো মানুষ তো করেছে, তাই তো আমি এমন মিষ্টি একটা মেয়ে পেলাম। আর তখনই দরজার সামনে মনোহর আর রমলা এসে সিমরানদের এইসব কথা শুনে কেঁদে ফেলে। আর রমলা নিজের ভুলটা বুঝতে পেরে সিমরানের কাছে ক্ষমা চায়। আর ওই দিনের পর থেকে সিমরান তার সৎ মা আর শাশুড়ি মা দুজনেরই ভালোবাসা পায়।
বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।